গিন্নি, একটু তাড়াতাড়ি করো গো। ওদিকে কয়েকটা অর্ডার এখনো বাকি আছে, ওগুলো শেষ করতে হবে। হাত চালিয়ে তো করছি, দুটো হাত দিয়ে আর কত করা যায় বলো তো। এবার একটা কর্মচারী রাখতেই হবে। ঘরে খাবার খেতে পাই না আর তুমি বলছো কর্মচারীর কথা। অবস্থা ভালো হলে কর্মচারী একটা রেখে দেব, সমস্যা নেই। আরে গোপাল, আরে ও গোপাল, কোথায় গেলে তুমি? আরে এদিকে এসো, তোমার সাথে কাজের কথা আছে। আরে বাবু, আপনি এত সকালবেলা আমাদের বাড়িতে? কি হয়েছে? কি কাজের জন্য এসেছেন? শোনো, শহর থেকে একটা অর্ডার এসেছে। কয়েক পিস তাঁতে বোনা জামা কাপড় লাগবে। এ আর এমন কি, আমি করে দেব। কবে লাগবে আপনি বলুন। তোমাদের হাতে বেশি সময় নেই, কালকে সকালের মধ্যেই লাগবে, পারবে তো? যদি আরেকটু আগে বলতেন তাহলে অনেক ভালো হতো। এখন এই শেষ সময়ে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি। দেখো, ভালোভাবে কাজ করবে। এই কাজে যদি তারা সন্তুষ্ট হয় তাহলে কিন্তু তারা আরও জামা কাপড় নেবে তোমাদের থেকে। ঠিক আছে বাবু, আপনি আমাদের উপরে ভরসা করেছেন, আপনার ভরসা আমরা নষ্ট করব না। তাহলে কাজ করো, আমি এখন আসি। আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবে। সকাল সকাল কাজ শেষ করে একটু পাঠিয়ে দিও। ওগো, সারা রাত তো কাজ করলাম, কিন্তু সারাটা রাত কাজ করেও তো সবগুলো বানাতে পারলাম না। কিভাবে বানাবো বলো? তুমি আর আমি দুজনে মিলে আর কত বানানো যায়? তাহলে এখন কি করব? কানাইবাবুকে কি জবাব দেব? কানাইবাবুকে নিয়ে চিন্তা করো না। কানাইবাবু ভালো মানুষ, আমাদের পরিস্থিতি বুঝবে। আমাদের পরিস্থিতি না হয় বুঝবে, কিন্তু যেদিকে জামা কাপড় পাঠাতে হবে সেদিকের কি হবে? আমি বরং একবার কানাইবাবুর কাছে যাই, গিয়ে তার কাছ থেকে আরেকটু সময় চেয়ে আনি। বেশ, তাহলে তুমি তাই যাও। আরে গোপাল, তোমার কি হয়েছে? এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বুঝতেই তো পারছেন বাবু, সময় মতো আপনার সব অর্ডার দিতে পারলাম না, আমি খুব লজ্জিত। আহা, লজ্জিত হতে হবে না। আমি তোমাদের অবস্থাটা বুঝতে পারছি। আমি ওদিকে কথা বলে সময় বাড়িয়ে নিচ্ছি। আপনাকে এখন তাদের কাছে ছোট হতে হবে। বেশি সময় নয়, বিকেল পর্যন্ত সময় দিলেই হবে। ভেবে বলছো তো? না হলে আমি আরও সময় আনবো। না না, বিকেল পর্যন্ত দিলেই হবে। এর মধ্যে আমি আর আমার স্ত্রী মিলে সব বানিয়ে ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি বিকেলেই পাঠিয়ে দাও। ঠান্ডা মাথায় কাজ করো, কেমন? গোপাল, তোমার কথা মতো বিকেলে কিন্তু চলে এসেছি। সব কাজ শেষ তো? হ্যাঁ বাবু, সব কাজ শেষ হয়েছে। আপনারা চাইলে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তবেই নিতে পারেন। পরীক্ষা নিরীক্ষা করবার কোনো দরকার নেই। আমাদের তোমার উপরে ভরসা আছে। তুমি এক কাজ করো, সবগুলো দেওয়ার ব্যবস্থা করো। আমি সব দেওয়ার ব্যবস্থা আগেই করে রেখেছি, আপনারা নিয়ে গেলেই হবে। বেশ ভালো কাজ করেছো তুমি। তামসে আপনি বলুন, এখনকার জামা কাপড় আপনাদের কেমন লাগছে? আসলে সত্যি কথা বলতে এখানকার জামা কাপড় আমার বেশ ভালোই লেগেছে। এই জামা কাপড়গুলো দিয়ে বেশ ভালো লাভ হবে। লাভ তো হবেই। আপনারা নিজেরাও পরে দেখতে পারেন, বেশ ভালোই লাগবে। আমরা তো সবাই ওর থেকেই নিই। আমি ভাবছি কি, এনাদের তো তেমন কর্মচারী নেই, এনাদের তো কাজ করতে অনেক সময় লাগে, তাই না? সময় তো লাগবেই। দুজন মানুষ কাজ করে, আর তো কাজ করবার কেউ নেই। এবার আরও বেশ কিছু জামা কাপড়ের অর্ডার ছিল, তাহলে আমি আগে ভাগেই দিয়ে যাই। এটা তো বেশ ভালো কথা। কি গোপাল, পারবে তো? পারবো বাবু, পারবো। আপনাদের যত প্রয়োজন সব দিতে পারবো, এটাই তো আমার কাজ। বেশ, আপনি তাহলে তাঁত বোনা শুরু করে দিন, আমরা সময় মতো এসে আপনাদের থেকে নিয়ে যাব। নিশ্চিন্তে কাজ করতে পারো গোপাল। আমার উপরে ভরসা করো, তো কোনো কিছু হবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। ওগো গিন্নি, এখন কি করব? হাতে যে কিছুই করবার নেই গো। হঠাৎ করে ঘরটা ভেঙে পড়বে তা তো বুঝতে পারিনি। আমাদের হাতে এখন আর কিছুই করার নেই গো। এই রাতে কাদেরকে ডাকবো? কে এসে আমাদেরকে সাহায্য করবে? আমাদের কপালে কি এটাই ছিল? উপরওয়ালা আমাদের সাথে এমন কেন করলো? কেঁদো না,
তাড়াতাড়ি এসো, এই মেশিনটাকে ঢেকে দিতে হবে, তাড়াতাড়ি না হলে আরো বৃষ্টিতে ভিজে যাবে। মেশিনটাকে না হয় বাঁচিয়ে নিলাম, কিন্তু ঘরের অবস্থা কি হবে? বেঁচে থাকলে ঘর একদিন ভালোভাবে তৈরি করা যাবে, তুমি চিন্তা করো না, আমাদের হাতে টাকা পয়সা তো আছে। আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবে? কিচ্ছু করবে না? কিছুই করবার নেই, এই ভাঙা ঘর এখন তো আর ঠিক হবে না। এখন কান্নাকাটি করা ছাড়া আর কি উপায় আছে? হাল ছেড়ো না, উপরওয়ালা যখন বিপদ দিয়েছেন, আবার উপরওয়ালাই এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। বাবু গো, আমার তো সব শেষ হয়ে গেল। ঘরটা ভেঙে পড়লো, মেশিনের এই অবস্থা, ঘরের মধ্যে জল কাদায় ভরে গেছে। তুমি চিন্তা করো না, আমরা তো এসে গেছি, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু কি সাহায্য করবেন? আমার মেশিন মনে হয় নষ্ট হয়ে গেছে। তুমি এত ভেঙে পড়ছো কেন? তোমার কাপড় বুনবার মেশিন আমি বের করবার চেষ্টা করছি। খগেন, যা গিয়ে ওই মেশিন বের করবার ব্যবস্থা কর। আর শোনো গোপাল, তোমার ঘর ঠিক করতে একটু সময় লাগবে, যেহেতু বর্ষার সময়, বুঝতেই তো পারছো। সেটা তো বুঝতে পারছি, হঠাৎ করে এমন অবস্থা হবে আমার, আমি কল্পনাও করিনি। তোমার এই কাপড় বুনবার মেশিন একটা উঁচু জায়গায় সুরক্ষিতভাবে রেখে দেওয়া যাবে। তোমার ঘর ঠিক হলে ঘরের ভেতর নিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। আমার রুজি রোজগার এটা দিয়েই চলে, এটা ঠিক থাকলেই হবে। হ্যাঁ শোনো, বিপদের সময় এত ভেঙে পড়লে চলে না, ওপরওয়ালার উপর ভরসা রাখতে হয়। ওপরওয়ালা একটা পথ ঠিকই দেখিয়ে দেয়। ওপরওয়ালার পাশাপাশি আপনারাও আজকে আমার জন্য অনেক করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। নাও নাও, এখন তোমার বাড়ি ঘর ঠিক করবার কাজ শুরু করে হয়ে গেছে। আমি গেলাম, ওদিকে আমার আবার অনেক কাজ আছে। গোপাল, তোমার বাড়ির কাজ কতদূর? একটু পর পরই তো বৃষ্টি নামছে, লোকজন ভালোভাবে কাজও করতে পারছে না। বাড়ির কাজ যতটুকু হওয়ার হোক, তাতে কোনো সমস্যা নেই বাবু, কিন্তু আমি আপনার কাছে এসেছি অন্য কাজে। বলো, তোমার আবার কি লাগবে? আসলে হয়েছে কি, এখন তো পোশাক বানাতে পারছি না, এখন কি করব বলুন তো? দেখো গোপাল, ব্যবসা তো আর আমার কথা মতো চলবে না। আজকে বানাও, কালকে বানাও, বানাতেই হবে, আর সময়ের মধ্যেই পোশাকগুলো জমা দিতে হবে। তাহলে এখন উপায়? উপায় তোমরা দুজনে খুঁজে বের করো, দুজনে মিলে অথবা কোনো কর্মচারী নিয়ে দেখো পোশাক বানাতে পারো কিনা। ঠিক আছে বাবু। কোনো লাভ হবে না, কানাই বাবুর হাতে তো এখন কিছু করবারও নেই, তাই নিজেদেরকেই পোশাক বানাতে হবে। এভাবে বসে থেকেই বা কি করব? চলো এখানেই বানানো শুরু করি, উপরে একটা কাগজ টানিয়ে দিলেই হবে। তাহলে আর কি, চলো শুরু করি। তাড়াতাড়ি হাত লাগিয়ে কাজ করতে হবে, বুঝলে? আকাশের অবস্থা ভালো নয়, যতটুকু সময় ভালো থাকবে ততটুকুই কাজ সেরে নিতে হবে। সে নিয়ে চিন্তা করো না, আগের থেকেও তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব, তবে ভালোভাবেই বানাবো, কাজে ফাঁকি দেওয়া উচিত হবে না। এখন কথা না বলে তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, আজকে সারা দিন রাত কাজ করব। হায় 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 গো, এটাই শেষমেশ দেখবার বাকি ছিল, এই সর্বনাশের বাকি ছিল। গিন্নি গো, এবার আমি কি করব বলো তো? এবার আর আমারও কিছু বলার নেই গো, আমি কি বলবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাদের কপালটা এভাবে নষ্ট হয়ে গেল, এভাবে পুড়ে গেল, শেষমেশ রুটি রোজগার করবার ব্যবস্থাটাও নষ্ট হয়ে গেল। কেঁদো না গো, একটা উপায় ঠিক খুঁজে বের করা হবে। আর কি উপায় খুঁজে বের করব বলো তো? আমার আর কিচ্ছু বলবার নেই, কানাই বাবুকে কি জবাব দেব আমরা? এত চিন্তা করছো কেন? কানাইবাবু আমাদের পরিস্থিতিটা ঠিক বুঝতে পারবে। হায় রে, এ বর্ষায় আমি নিঃস্ব হয়ে গেলাম। এ উপরওয়ালা, তুমি একটু মুখ তুলে তাকাও আমাদের দিকে। আমাকে একটু আশ্রয় দেবেন? আমার শরীর বড্ড অসুস্থ, একটু আশ্রয় দিন না, একটু চিকিৎসা লাগবে। আপনি কে, আর এখানে কি করছেন? আমি এক অসহায়, আবার যাবার কোনো জায়গা নেই, সারা রাত বৃষ্টি জলে ভিজে আমার অবস্থা এখন খারাপ। আহারে, আপনাকে দেখেও তো খুব অসুস্থ মনে হচ্ছে। কিন্তু আপনাদের দেখেও তো ভালো অবস্থায় মনে হচ্ছে না। আমাকে নিয়ে আপনাদের আবার কোনো সমস্যা হবে না তো? তাহলে আমি চলে যাচ্ছি।
আরে না না, কি বলছেন আপনি? কি সমস্যা হবে? আগে মানুষের সুস্থতা। ওগো, তুমি যাও না, কবিরাজ ডেকে নিয়ে আসো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। দাদা, আপনি আমার সাথে ভিতরে আসুন। ভাই, কতক্ষণ ধরে দেখছি তুমি এটা সেটা করে যাচ্ছ। কি করবার চেষ্টা করছো বলো তো? কি আর করব, আমার এই মেশিনটা নষ্ট হয়ে গেছে। এটা দিয়েই আমি কাপড় বুনি। এখন এটা ঠিক করবার চেষ্টা করছি। কিন্তু তুমি যেভাবে ঠিক করবার চেষ্টা করছো ওভাবে তো ঠিক করা যাবে না। আমি তো জানি আমি ঠিক করতে পারবো না, তাও ঠিক করবার বৃথা চেষ্টা করছি। আমাদের গ্রামে তো এমন মেশিন কেউ ঠিক করে না। তুমি একটা কাজ করো, তুমি আমাকে দায়িত্বটা দিতে পারো। যদি দাও তাহলে আমি ঝুঁকি নিয়ে একবার চেষ্টা করতে পারি। আপনি পারবেন এটা ঠিক করতে? আমাদের গ্রামের তো কেউ পারে না। এটা ঠিক করতে হয় শহরে নিয়ে। আমি অবশ্যই পারবো না, তবে চেষ্টা করতে তো ক্ষতি নেই। যদি ঠিক হয়ে যায় তাহলে তো তোমাদেরই ভালো। ঠিক আছে, আপনি একবার চেষ্টা করে দেখুন। নাও, তোমার মেশিন এখন একদম ঠিক হয়ে গেছে। তোমরা আবার কাপড় বুনতে পারবে। আরে বাহ, চমৎকার! আপনি তো ভালো কাজ করেছেন। এমন কাজ আপনি করলেন কিভাবে? আমি আরো ভালো কাজ করতে পারি। আমি শহরে কাজ করতাম তো, তাই এসব জানা আছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই উপকারের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। উপকার তো তোমরা আমাকে করেছো, আশ্রয় দিয়েছো, আবার চিকিৎসাও করেছো। এটাই তোমাদের প্রাপ্য ছিল। বাহ গোপাল, তোমার হাতের কাজ তো আগের থেকে অনেক ভালো হয়েছে। এত সুন্দর সুন্দর কাজ তুমি করলে কিভাবে? ধীরে ধীরে আরো সুন্দর সুন্দর কাজ পাবেন বাবু। সে না হয় বুঝলাম, কিন্তু এত সুন্দর কাজ তুমি শিখলে কোথায়? আর শুনলাম তোমার মেশিন নাকি নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িতে একজন অসহায় অতিথি এসেছে, যে আমাদের মেশিন ঠিক করে দিয়েছে। আর এই যে নতুন নতুন কাজ, সবকিছুই সে আমাদেরকে শিখিয়েছে। কি বলছো তুমি? তাহলে তো সে গুণী একজন মানুষ। ঠিক ধরেছেন, সে ভালোই গুণী। সে শহরে কাজ করত তো, তাই এসব কাজ তার ভালোভাবেই জানা আছে। সে অতিথি এখনো তোমাদের বাড়িতে আছে নাকি? এখনো আমাদের বাড়িতেই আছে। আসলে তার শরীর একটু অসুস্থ তো, তাই আমাদের বাড়িতেই থাকছে। তাহলে তুমি যাও, আমি সময় করে গিয়ে তোমাদের বাড়ির অতিথির সাথে একবার দেখা করে আসবো। ঠিক আছে বাবু, আপনি সময় করে যাবেন। হ্যাঁ, আর আরও যদি পোশাকের অর্ডার থাকে তাহলে আমাকে জানাবেন। তোমার হাতের কাজ এত ভালো হয়ে গেছে আর তোমাকে জানাবো না, এমনটা হয় নাকি? আর তুমি দাঁড়াও, তোমার টাকা নিয়ে আসছি আমি। এই নাও তোমার পারিশ্রমিক। আর এখানে কিছু টাকা বেশি আছে। তোমার কাজে খুশি হয়ে আমি তোমাকে বকশিশ দিলাম। আবার বকশিশের কি দরকার বাবু? দরকার আছে, যিনি তোমাদেরকে এত সাহায্য করছে তাকেও তো খুশি করা দরকার। এই টাকা তাকে দেবে। দাদা, আপনি কিন্তু আমাদের অনেক বড় উপকার করলেন। কানাইবাবু আপনার উপরে অনেক খুশি হয়েছে। আমি যে তোমাদের কাজে আসতে পেরেছি এটাই ভেবে তো আমার ভালো লাগছে। আপনি যখন আমাদের বাড়িতে এলেন, আমাদের বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না। আপনাকে ভালোভাবে আদর আপ্যায়নও করতে পারিনি। তাতে কি হয়েছে বোন? তোমরা আমাকে এর যে উপকার করেছো সেটাই বা কজন করে? তারপর বলুন, আপনি কি খেতে চান? আপনি যা খেতে চাইবেন আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। আরে না না, আমি এমনিতেই তোমাদের বাড়ির আশ্রিত। তার উপরে এভাবে চেয়ে চেয়ে খাওয়াটা ঠিক হবে না। আরে আপনি বলুন না কি খেতে চান, সেটা বলুন। আপনার জন্য আমার অনেক লাভ হয়েছে। যদি খাওয়াতেই চাও তাহলে একটু পুঁই শাকের ঘন্ট খাওয়ালেই হবে। এত কিছু ছেড়ে শুধুমাত্র পুঁই শাকের ঘন্ট কেন বলুন তো? কেন খেতে চেয়েছি সেটা পরের বিষয়। যদি তোমাদের খাওয়াতে ইচ্ছে হয় তাহলে খাওয়াবে, আমি কিন্তু জোর করছি না। ঠিক আছে, আমি আপনাকে পুঁই শাকের ঘন্ট করেই খাওয়াবো, আর অন্যান্য ভালো খাবার দাবারও খাওয়াবো। আর অন্য খাবারের দরকার নেই আমার, এটা খেলেই হবে। আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। তারপর বলো গোপাল, হঠাৎ করে আমাকে সবজি বাগানের সামনে ডেকে আনলে যে, কি কাহিনী? বাবু, আপনাকে বলেছিলাম না, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে। তিনি আমাদের কাছে পুঁই শাকের ঘন্ট খেতে চেয়েছেন। এত কিছু ছেড়ে পুঁই শাকের ঘন্ট কেন?
সে তো মাছ মাংস খাসি যা ইচ্ছে তাই খেতে পারত। তোমার কাছে তো টাকা পয়সা আছে এখন। তা তো আমরা এমনিতেই খাওয়াবো, কিন্তু তিনি আমাদের কাছে আবদার করেছেন পুঁইশাকের ঘন্ট খাওয়ার জন্য। ব্যাপারটা কেমন না? ব্যাপারটা আমার কাছেও কেমন যেন লাগছে, একটু অদ্ভুত মনে হচ্ছে। কোনো অতিথি এসে এমন ধরনের আবদার করতে পারে আমার জানা ছিল না। কি আর করবার, তিনি খেতে চেয়েছেন, তাকে তো খাওয়াতেই হবে। তাই আপনার কাছে এসেছি আপনার বাগান থেকে পুঁইশাক নিয়ে যেতে। এতে আবার আমাকে ডাকতে হয় নাকি? তোমার যত ইচ্ছে তুমি নিয়ে যাও, এখানে টাটকা টাটকা সবজি রয়েছে। ঠিক আছে বাবু, তাহলে আমি নিয়ে যাচ্ছি। আর আপনাকেও নেমন্তন্ন রইল, আপনিও যাবেন কিন্তু আমাদের বাড়িতে। আমার বাবা এত পুঁইশাকের ঘন্ট খেতে ইচ্ছে করে না। যদি মাছ মাংসের আয়োজন করো তাহলে আমাকে জানাবে। সে তো অবশ্যই থাকবে, আপনি যাবেন, আপনার জন্য আলাদাভাবে তৈরি করা হবে। তোমরা আগে অতিথির ভালোভাবে সেবা আপ্যায়ন করো, তারপর আমাদেরকে নিয়ে ভাবা যাবে। এখন যাও। দাদা, আপনি অন্য আর কিছু নেবেন না? সামনে তো মাছ মাংস কত পদের খাবার আছে। আমি তো বলেছিলাম এগুলো আমার জন্য তৈরি করতে হবে না। আজকে শুধুমাত্র আমি পুঁইশাকের ঘন্ট দিয়েই ভাত খাবো। ঠিক আছে দাদা, আপনি যেটা খেতে ইচ্ছে হয় ওটাই খান, কোনো জোর জবরদস্তি নেই। কি দাদা, আপনি কান্না করছেন কেন? খাবার কি বেশি ঝাল হয়েছে? না গো ভাই, আসলে মায়ের কথা মনে পড়ে গেল। মা গত হয়েছেন বেশ কয়েকদিন আগে। আরে, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল বুঝি, তাই না? এই যে পুঁইশাকের ঘন্ট দেখলে, এটা আমার প্রিয় খাবার ছিল। আমার মাকে যখনই বানাতে বলতাম আমার মা বানিয়ে দিত। এসব তো আমরা জানতাম না। এসব যদি আমরা জানতাম তাহলে তো আপনাকে এত কথা শুনতাম না দাদা। আরে না না বোন, আমি খুশি হয়েছি। এতদিন পরে আমার আবদার মতো একজন আমাকে পুঁইশাকের ঘন্ট বানিয়ে দিয়েছে। আপনার মা মারা যাবার পরেই বুঝি আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমার মা মারা যাবার পর আমি আর ও বাড়িতে থাকতে পারিনি। আমার বাড়ি আমি 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 দান করে দিয়েছি, তারপর এভাবে ঘুরে বেড়াচ্ছি। আপন মানুষকে হারানোর শোক আমরা ভালোভাবেই বুঝি। এবার আপনি খেয়ে নিন দাদা, আপনি খেলে আমাদের অনেক ভালো লাগবে। আমার জন্য এত কষ্ট করবার জন্য তোমাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে দাদা। খাবার খেতে বসে এত কথা বলতে নেই। আমরাও তো খাবার খাবো। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে চলো খাবার খাই। আমি আপনাকে কত করে বলছি দাদা, আপনার যেতে হবে না, আপনি আরো কয়েকটা দিন এখানেই থেকে যান না। না গো ভাই, তোমাদের বাড়িতে আমি অনেক দিন ছিলাম, আর থাকা সম্ভব না। এবার আমাকে যেতেই হবে। আমাদের কথা কেন শুনছেন না দাদা? আমাদের এখানে কি আপনার কোনো অসুবিধা হচ্ছিল? ছি ছি, কি বলো, এখানে তো আমি নিজের বাড়ির মতোই ছিলাম। আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তোমরা আমার অনেক আপ্যায়ন করেছো। নিজের বাড়ির মতো মনে করেই যখন ছিলেন, তাহলে এখানে থেকে যান না দাদা, আমাদেরও ভালো লাগবে। আমারও তো একই কথা, আপনি এখানেই থেকে যান দাদা। আপনি আর আমি মিলে অনেক কাজ করব। সেটা কিভাবে সম্ভব? এটা তো আর আমার বাড়ি নয়, অন্যের বাড়িতে আমি এভাবে থাকতে পারি না। অন্যের বাড়ি কিভাবে হলো? আপনি আমাকে বোন বলছেন, আমার স্বামীকে ভাই বলছেন, তাহলে এটাও তো আপনার বাড়ি। তোমরা আর কত করবে আমার জন্য? আপনিও তো আমাদের জন্য কম কিছু করেননি। আপনি আর আমি মিলে একসাথে ব্যবসা করব। আপনি আজকে থেকে এখানেই থাকবেন। এই বোনের কথা আপনাকে শুনতেই হবে। আপনি কোথাও যেতে পারবেন না, এখানেই থাকবেন। তোমাদের আমি অনেক আপন করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও হয়তো অন্য জায়গায় গিয়ে ভালো থাকতাম না। তোমাদের কথা অনুযায়ী আমি এখানেই রয়ে গেলাম। দেখলেন তো দাদা, আপনি ছিলেন বলেই আজকে আমার স্বপ্ন পূরণ হলো। এত বড় একটা কারখানা খুলতে পারলাম আমি। এটাতে আমি আবার কি করলাম? তোমার যোগ্যতার কারণেই তুমি পেরেছো। তুমি সৎ এবং নিষ্ঠার কাজ করো। একদম না, আপনি আমাকে নতুন নতুন জামা বানাতে শিখিয়েছেন, নতুন নতুন কাপড় বুনতে শিখিয়েছেন। এখন আমার কাছে আগে থেকে অনেক বেশি জামা কাপড়ের অর্ডার আসে। তাতে কি, মানুষ তো শিখবেই।
মৃত্যু পর্যন্ত মানুষ শুধু শিখেই যাবে। তোমাদের জন্য তো স্বপ্ন পূরণ করছেই। পুঁইশাকের বাগান করা বোধহয় আপনার স্বপ্ন? অবশ্যই, এই বাগানটাই আমার এখন সব কিছু। আপনাকে যে টাকা পয়সা দিই তাও তো মনে হয় আপনি খরচ করেন না। নিজের জন্য কিছু খরচ করেন না কেন দাদা? কে বলি যে খরচ করি না? আমি তো গ্রামের অসহায়দের মাঝে সেই সমস্ত টাকা বিলিয়ে দিই। এটাই আমার নিজের জন্য খরচ। আসলে আপনার মতো একজন মানুষ খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। এক পুঁইশাকের ঘন্ট দিয়ে আপনি আমাদের এতটা কাছে চলে এলেন। তাহলে বোঝো এবার, পুঁইশাকের ঘন্টর কিন্তু মাহাত্ম্য কম নয়।